শাবি আলোনসোর নির্দিষ্ট কোনো ট্যাকটিক্স নাই। শাবি আলোনসোর ট্যাকটিক্স চেঞ্জ হয় দল এবং অবস্থা অনুযায়ী। তো কালকে রিয়াল মাদ্রিদের যেই ট্যাকটিক্যালি খেলাইছে শাবি আলোনসো, এটা ব্যাক ইন 2023-24 এর লেভারকুজেনের ট্যাকটিক্স অ্যান্ড ইটস ভেরি ফেমাস ট্যাকটিক্স। তো আমি যদি বলি যে ইটস এ মিক্সচার অফ জুর্গেন ক্লপের গেগেন প্রেস, তারপরে পেপ গার্দিওলার টিকি টাকা অ্যান্ড দিনিজের রিলেশনিজম। হোয়াট ইজ রিলেশনিজম? রিলেশনিজমটা কেমন প্লেইং স্টাইল আমি আপনাদের একটু এক্সপ্লেন করি। কালকে কিন্তু এইজন্যই শাবি আলোনসো 4-1-4-1 ফরমেশন খেলাইছে। 4-1-4-1 এর ফরমেশনের যে সুবিধাটা হয় রিলেশনিজমের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যেকোনো এক সাইডে পিচের হয় রাইট সাইডে অথবা লেফট সাইডে 2-2-2 6টা প্লেয়ারের একটা বক্স করা হয় অ্যান্ড এখানে ওভার প্রেস করা হয়। মানে টিকি টাকা টাইপ কইরা। অ্যান্ড ওইখানে কি হয় যে অপোনেন্টের যে প্লেয়ারগুলা আছে ওরাও প্রেস করতে থাকে অ্যান্ড অপোজিট সাইডের যে প্লেয়ারগুলো আছে নিজের টিমের, জাস্ট লাইক ভিনিসিয়াস জুনিয়র, আমি যদি রাইট সাইডের কথা ভাবি তাহলে লেফটে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড আর্দা গুলার ফ্রি হয়ে যায়। তো এইখানে একটা লং বল খেলায় অ্যান্ড এটা আমরা কালকে অনেকবার দেখতে পারছি। এখন আসি মেন কথায়, ফরমেশন কেমন ছিল? ফরমেশন শাবি আলোনসো খাতা কলমে যেটাই থাক, শাবি আলোনসোর ফরমেশন বারবার চেঞ্জ হয়। মানে উইথ স্ট্রাকচারে খেলে, কখনো উইদাউট স্ট্রাকচারে খেলে। অ্যান্ড কালকে যে বিষয়টা হচ্ছে কালকে 4-1-4-1 খেলছে, বাট অনেকটা সময় দেখা গেছে যে 3-2-5 বিল্ড আপ করতেছে বা 3-4-2 হচ্ছে আপনার ডিফেন্স করতেছে। অনেক রকমই দেখা যায়। এখন যেই রকমই ফরমেশন থাক, শাবি আলোনসোর যে প্লেইং স্টাইল, শাবি আলোনসোর প্লেইং স্টাইলে একটা এরকম ক্লোজ কানেকশন থাকে যাতে পাস করার সুবিধার্থে, কাউন্টার দেওয়ার সুবিধার্থে। শাবি আলোনসো কালকে যে ট্যাকটিক্যালি খেলাইছে, এটাতে ৩টা প্লেয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে এবং এদেরকে মানে 3 মেইন প্লেয়ার বলা হয়। সেটা হচ্ছে 2টা ফুল ব্যাক যারা কিনা অনেক বেশি ভার্সেটাইল অ্যান্ড একটা অ্যাটাকিং মিডফিল্ডার। কালকে এই ৩টা প্লেয়ারের মানে ভূমিকা যারা পালন করছে তারা হচ্ছে যে ভ্যালভার্দে, ক্যারারেস অ্যান্ড আর্দা গুলার। অ্যান্ড লেভারকুসেনে থাকতে এই দায়িত্বটা পালন করতো ফ্রিম্পং অ্যান্ড গ্রিমালদো অ্যান্ড ফ্লোরিয়ান হোয়ার্টস। সো এখন আসি বিল্ড আপের ক্ষেত্রে। বিল্ড আপ কেমনভাবে করে? বিল্ড আপের সময় শাবি আলোনসো প্লেইং স্টাইলের যে ট্যাকটিক্স কালকে করছে, এটাতে 3-3-2-4-1 অথবা 3-2-5 এরকম ফরমেশনে খেলে আরকি। তো রাইট সাইড দিয়ে ভালভার্দে অনেকটা সময় উঠে যায় অ্যান্ড এদিকে ক্যারারেস উঠে গেছে। যে ৩টা ডিফেন্স লাইনে ছিল, মাঝে মধ্যে চুয়ামিনি আসতেছিল রাউন্ডে, ডিপ লাইনে আসে অ্যান্ড ওইখানে যে বেলিংহাম থাকে, বেলিংহামের সঙ্গে আর্দা গুলার জয়েন করে। সো বল যখন সেন্টার ব্যাকের কাছে থাকে, সেন্টার ব্যাক ইনস্ট্যান্ট একটা মিডফিল্ডারকে খোঁজে বলটা পাস দেওয়ার জন্য। সেটা হয় বেলিংহাম, চুয়ামিনি অথবা আর্দা গুলার হইতে পারে। তো এদেরকে যখন পাসটা দেওয়া হয়, ইনস্ট্যান্টলি তারা আবার পাস ব্যাক করে। এর ফলে কি হয়? এর ফলে অপোনেন্টের যে প্লেয়ার থাকে, কালকে বার্সেলোনার যে মিডটা ছিল, ওরা কিন্তু না মানে প্রেস করা শুরু করে অ্যান্ড প্রেস করার ফলে একটা সময় কিন্তু 2টা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারের সামনে ওরা 1 ভার্সেস 2 করে। অ্যান্ড 1 ভার্সেস 2 করার ফলে কি হয়? যে যখন আবার সেই পাসটা ব্যাক দেওয়া হয় মিডফিল্ডারের কাছে, তখন ওই একটা প্লেয়ার 1 ভার্সেস 2 থেকে 1 ভার্সেস 1 করতে চায়। তো এই 1 ভার্সেস 1 করতে যখন চায়, তখন কিন্তু আরেকটা মিডফিল্ডারটা ফাঁকা হয়ে যায়। ওর কাছে তখন ফ্রি স্পেস অ্যান্ড যার কাছে বল আছে মিডফিল্ডার, সে কিন্তু ইনস্ট্যান্টলি তাই পাস করে অ্যান্ড ওই জায়গাতে সামনে একটা ফুল স্পেস হয়ে যায় যেটা দিয়ে রান মেক করতে পারে। অ্যান্ড তারপরে যে কাউন্টার অ্যাটাকের যে বিষয়ে কালকে এমবাপ্পের যেমন অনেকবার থ্রু বল দেওয়া হয়েছে অ্যান্ড এক্সাক্টলি এইটাই করে বিল্ড আপের সময়। তো এখন আসেন যে মেইন ৩টা যে প্লেয়ার কথা বললাম, 2টা ফুল ব্যাক অ্যান্ড অ্যাটাকিং মিড। এদের আসলে কাজটা কি? কি রোল প্লে করে এরা? যেটা অ্যাটাকিং ফুল ব্যাক থাকে, এর কাজ থাকে সবসময় মিড অ্যান্ড তার উপরে রাইট উইংটা কভার করা অ্যান্ড তারপরে যে আরেকটা যে ফুল ব্যাকটা থাকে, ওর কাজটা থাকে মানে একটু অ্যাটাকে যাওয়া অ্যান্ড ডিফেন্সেও যোগ করা। মেইনলি এটাই। যেমন আপনার হচ্ছে কালকে ভালভার্দে পুরোটা টাইমে প্রায় উপরে ছিল, মাঝে মধ্যে নিচে আসছিল অ্যান্ড এদিকে ক্যারারেস ডিফেন্স করতেছিল, আবার উপরে অ্যাটাক করতেছিল। লেভারকুসেনের যদি কথা বলি, লেভারকুসেনে আপনার ফ্রিম্পং ছিল ভালভার্দের জায়গায় অ্যান্ড ক্যারারেসের জায়গায় গ্রিমালদো ছিল। তো যখন সেন্টার ব্যাকের কাছ থেকে মিডফিল্ডারের কাছে বল যায় এবং তারপরে মিডফিল্ডার আরেকটা মিডফিল্ডারকে ফ্রি করে নিয়ে যখন পাসটা দেয়, তখন ওই মিডফিল্ডারটা আবার যেকোনো একটা আপনার ফুল ব্যাককে বলটা থ্রু দেয়। অ্যান্ড এর ফলে কি হয়? ধরেন আমি ভালভার থেকে বল দিলাম, ভালভার্দে নিয়ে এটা অ্যাটাক দিল কাউন্টার অ্যান্ড এর সাথে যে স্ট্রাইকারটা থাকে ধরেন এমবাপ্পে বা ভিনিসিয়াস, এরাকে না ইনস্ট্যান্ট একটা রান মেক করে, অ্যান্ড এর ফলে কি হয় যে অপোজিট সাইডের যে অপোনেন্টের যে প্লেয়ারগুলো থাকে, এরা এইখানে প্রেস করা শুরু করে। তখন অ্যাটাকিং মিডের কাজ থাকে যে বল একটু নিচে নাইমা
একটু ফ্রি স্পেস তৈরি করে নিয়ে বলটা এখানে রিসিভ করা অ্যান্ড তারপরে ডি বক্সের সামনে একটা ফ্রি স্পেস করে নিয়ে বলটাকে হয় থ্রু দেওয়া, শর্ট দেওয়া বা অ্যাটাক যেকোনোভাবেই তারা অ্যাটাক করতে পারে। মেইনলি এরা হচ্ছে যে সাবি আলোনসোর মানে ফুলব্যাকের সঙ্গে অ্যাটাকিং মিডের সম্পর্ক। এখন আসি ক্যারারেসের সঙ্গে অ্যাটাকিং মিডের কি সম্পর্ক? ওইদিকে ভালভার্দে যখন রাইট উইং থেকে অ্যাটাক করতেছিল, তখন কিন্তু আর্দা গুলার নিচে নেমে স্পেস ক্রিয়েট করে। বাট এখানে নিচে নামে না। ক্যারারেসের ক্ষেত্রে কি করে? ক্যারারেস যখন একটু উপরে ওঠে, তখন ওর যে রাইট উইংয়ে যাওয়ার যে জায়গাটা থাকে, ওইটারে আর না অ্যাটাকিং মিডটা করতে দেয় না। তখন অ্যাটাকিং মিডটা একটা আন্ডারল্যাপ করে অ্যান্ড ক্যারারেস ওই জায়গাতে আর্দা গুলারে পাস দেন। তারপরে আপনার ক্যারারেস নিচে নামে। সো এইটা হলো স্ট্র্যাটেজি অ্যান্ড ওইখান থেকে যে আর্দাগুলার হয়তোবা একটা ক্রস দিবে, থ্রু দিবে। ভিনিসিয়াস ওই জায়গাটা কিছুটা সময় কাভার করে। ওই জায়গা থেকে আপনার গোলও আসছিল বেলিংহামের একটা। সো মেইনলি ক্যারারেসের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারদের এরকম মানে প্লেয়িং স্টাইল থাকে। এখন যদি প্রেসিংয়ের কথায় আসি, প্রেসিংয়ের সময় সাবি আলোনসোর ফরমেশন থাকে 3-4-3 অ্যান্ড ফ্রন্ট 3 খুবই ন্যারো থাকে এবং তার নিচের যে আরও ২টা মিডফিল্ড যুগ হয়, ওইটা মিলে একটা স্টার শেপ তৈরি করে। জাস্ট লাইক স্ট্রাইকারটা সামনে অ্যান্ড তার নিচে ২, তার নিচে আরও ২ দিয়ে একটা মানে ৪ জনের বক্স ক্রিয়েট করে অ্যান্ড ইটস ৫ জনকে যদি ধরি তাহলে একটা স্টার শেপ আসে। তো মেইনলি প্রেসের সময় এইরকমভাবে প্রেস করে এবং এই যে ৪ জনের একটা বক্স থাকে, এর পেছনে কিন্তু আরও ২ জন ডিফেন্ডার আসে। সো মেইনলি আমি যদি এখানে ধরি তাহলে ৬ জন নিয়ে একটা বক্স করা হয়। তো সব প্লেয়ার তখন ক্লোজ কানেকশন থাকে যাতে প্রেসটা ভালো করতে পারে এবং পাসিংয়ের ক্ষেত্রে যাতে সুবিধা হয় অ্যান্ড কাউন্টারের ক্ষেত্রে যাতে সুবিধা হয়। এখন ধরেন প্রেস কইরা বলটা নিল, বলটা অপোনেন্টের কাছ থেকে নিয়ে নিল। এখন কি কাজ অ্যাকচুয়ালি? এখন রিয়াল মাদ্রিদের কালকে যে কাজটা ছিল সেটা হচ্ছে রিলেশনিজম। অ্যান্ড হোয়াট ইজ রিলেশনিজম? আমি আগেও বলছি, ভিডিওর শুরুতেই বললাম যে রিলেশনিজম হচ্ছে দিনিজের একটা প্লেয়িং স্টাইল। দিনিজ এদের গডফাদার। রিলেশনিজমটা হচ্ছে ধরেন আপনি যেই সাইডে বলটা পাইলেন প্রেস কইরা, ধরেন রাইট সাইডে পাইলেন বা লেফট সাইডে পাইলেন। রাইট সাইডে আপনি বল পাইলেন, আপনার তখন মানে ইনস্ট্যান্ট যেই কাজ সেটা হচ্ছে যে রাইট সাইডের যেই প্লেয়ারগুলা থাকে, ইভেন সেন্টার ব্যাক সহ অ্যাটাকিং আপনার হচ্ছে এমবাপ্পে থেকে শুরু করে ভালভার্দে, নিচে বেলিংহাম, এদিকে আপনার আরও যে কয়জন আছে ৬ জন মিলে একটা শেপ ক্রিয়েট করা অ্যান্ড এর মধ্যে টিকি-টাকা দিয়ে ওভারলোড করা যাতে বার্সেলোনার প্লেয়াররা আইসা ওইখানে ওভার প্রেস করে। ওভার প্রেস করার ফলে কি হবে? অপোজিট সাইডে যে লেফট সাইডের যে প্লেয়ার ২ টা আছে ক্যারারেস অ্যান্ড ভিনিসিয়াস অথবা ক্যারারেস অথবা আর্দা গুলার যেই থাকুক ওইখানে, ওই প্লেয়ারটা ফ্রি হয়ে যায়। অ্যান্ড তখন যখন দেখবে যে ওই প্লেয়ারগুলো ফ্রি হয়ে গেছে, ইনস্ট্যান্টলি একটা থ্রু বল দেওয়া হয় সামনের দিকে যাতে প্লেয়ারটা ধরে অ্যাটাক করতে পারে। অ্যান্ড এইটা হচ্ছে সাবি আলোনসোর মেইন প্লেয়িং স্টাইল। অ্যান্ড এইটা করেই কালকে কিন্তু অনেকগুলা থ্রেট ক্রিয়েট করছে। কালকে অনেকগুলা আপনার চান্স ক্রিয়েট করছে। মেইনলি এইভাবে অ্যান্ড এই প্লেইং স্টাইলটা এত আনপ্রেডিক্টেবল। এই সাবি আলোনসোর যে প্লেইং স্টাইল, সাবি আলোনসোর প্লেইং স্টাইল এত আনপ্রেডিক্টেবল যে অন্যান্য টিমের পক্ষে এইটা মানে অনুমান করাই খুব কষ্টের হয়ে যায়। সো এইটা ভাবার কোনো নাই যে কালকে বার্সেলোনার ইনজুরি ছিল এতগুলা, এইজন্যে আর রিয়াল মাদ্রিদ জিতছে। ভাই রিয়াল মাদ্রিদ ওইজন্য জিতে নাই। রিয়াল মাদ্রিদ জিতছে সাবি আলোনসোর ট্যাকটিক্যালি গেম প্ল্যানের জন্য। অ্যান্ড কালকে কিন্তু প্লেয়ার নাই, তারপরে বার্সেলোনা অনেক ভালো ফাইট দিছে। বার্সেলোনা একটা টাইমে ইকুয়ালাইজ করছে। বাট ওই যেই কতগুলো যতগুলো অফসাইড হয়েছে, যতগুলো থ্রেট ক্রিয়েট হয়েছে, মানে ওইসব যদি চান্স হইতো মানে গোল যদি কনভার্ট করতে পারতো তাইলে আরও অনেক গোলের ব্যবধানে জিততে পারতো। ইটস নট দ্য মানে অপোনেন্টের ফল্ট না যে ওদের প্লেয়ার ইনজুর্ড তাই আমরা জিতে গেছি বা আমাদের প্লেয়ার ইনজুর্ড তাই ওরা জিতে গেছে, এরকম না। বিষয়টা ট্যাকটিক্যালি বিট করছে হ্যান্জি ফ্লিকরে। হ্যান্জি ফ্লিক এত মানে কোচ না যে আপনার প্লেয়ার ইনজুর্ড তাই হচ্ছে খেলাইতে পারবে না। ট্যাকটিক্যালি হারছে ভাই।